কোষের চারপাশের দেয়ালটা? আচ্ছা, ওটা কি শুধু একটা দেয়াল? একদমই না। সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি যাই বলি না কেন, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে একটা জীবন্ত প্রহরী। ভাবা যায় এমন একজন গার্ড যে কোষের ভেতরে জীবনের একটা আস্ত জগৎকে সযত্নে আগলে রাখে। তো চলুন আজ এই অসাধারণ প্রহরীর রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে একটা জীবন্ত কোষকে তার চারপাশের জড় দুনিয়া থেকে ঠিক কোন জিনিসটা আলাদা করে রাখে? এই সহজ প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে কোষের একেবারে বর্ডারে। আর সেই বর্ডারটাই হলো কোষ ঝিল্লি, আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো কি থাকছে আমাদের আজকের এই যাত্রায়? আমরা প্রথমে কোষের এই জীবন্ত প্রহরীকে চিনব, তারপর দেখব এর গঠনটা ঠিক কী রকম, এরপর জানব এর নানান রকম কাজ সম্পর্কে, আর একদম শেষে দেখব কিভাবে এই মেমব্রেন কিছু বিশেষ ক্ষমতা পেয়ে থাকে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই পরিচিত হওয়া যাক কোষের এই জীবন্ত প্রহরীর সাথে, যেটা কিনা জীবনের সীমানা তৈরি করে। তাহলে এই কোষ ঝিল্লি জিনিসটা ঠিক কি? একদম সহজ করে বললে এটা হলো কোষের ভেতরে সবকিছুকে ঘিরে রাখা একটা পর্দা। কিন্তু এটা মোটেও কোনো সাধারণ পর্দা না। এটা জীবন্ত, মানে সজীব। এটা রাবারের মতো ফ্লেক্সিবল, মানে স্থিতিস্থাপক। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো এটা অর্ধভেদ্য, মানে এটা ঠিক একজন পাকা দারোয়ানের মতো পাহারা দেয়। কাকে ভেতরে আসতে দেবে আর কাকে দেবে না সব ঠিক করে দেয়। আর এই যে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি দুটো লেয়ারের ঝিল্লি, এটাই কোষের ভেতরের দুনিয়াকে বাইরের জগৎ থেকে আলাদা আর সুরক্ষিত রাখে। কিন্তু প্রশ্ন হল, এই যে এত কাজের একটা ঝিল্লি, এটা ঠিক কি দিয়ে তৈরি? এর ভেতরের গঠনটা কেমন? সত্যি বলতে এই রহস্যের সমাধান করতে বিজ্ঞানীদের কিন্তু বেশ অনেকটা পথ হাঁটতে হয়েছে। চলুন সেই মজার গল্পটাই একটু শুনে আসি। একেবারে শুরুতে, মানে ১৯৩৫ সালের দিকে, বিজ্ঞানীরা ভাবতেন ঝিল্লিটা একটা স্যান্ডউইচের মতো, মানে ২ লেয়ার প্রোটিনের মাঝে লিপিডের একটা স্তর। কিন্তু এই মডেলটা ঝিল্লির যে একটা নমনীয় ভাব আছে বা এটা যে নড়াচড়া করে, সেটা ঠিকঠাক ব্যাখ্যা করতে পারছিল না। এরপর আরও কিছু মডেল এলো গেল। অবশেষে ১৯৭২ সালে সিঙ্গার আর নিকোলসন দিলেন সেই বিখ্যাত ফ্লুইড মোজাইক মডেল। আর এই মডেলটাই বাজিমাত করে দিল। এটা ঝিল্লির গতিশীল প্রকৃতিকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করল যে আজও এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই ফ্লুইড মোজাইক মডেলের আইডিয়াটা কিন্তু সত্যি অসাধারণ। ব্যাপারটা অনেকটা এরকম, কোষ ঝিল্লি কোনো শক্ত জমাট বাঁধা দেয়াল নয়, বরং এটা একটা তরল, মানে ফ্লুইড সাগরের মতো। আর সেই সাগরে প্রোটিন সহ আরও অনেক কিছু যেন বরফখণ্ডের মতো ভেসে বেড়াচ্ছে। কোনো কিছুই স্থির নয়, সব কিছুই নড়ছে, ভাসছে। পুরো ব্যাপারটাই ভীষণ ডাইনামিক আর জীবন্ত। তো এই যে গতিশীল একটা কাঠামো, এর মূল উপাদানগুলো কি কি? রাসায়নিকভাবে দেখলে এর প্রায় ৬০ ভাগই হলো প্রোটিন আর বাকি ৪০ ভাগ লিপিড। এখানে মনে রাখার বিষয় হলো লিপিডগুলো ফ্রেমটা তৈরি করে, আর আসল অ্যাকশন হিরো কিন্তু প্রোটিনগুলোই। ওরাই সব গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই ঝিল্লির যে ভিত্তি, সেটা তৈরি হয় ফসফোলিপিড নামে একটা স্পেশাল অণু দিয়ে। এই অণুটার চরিত্রটা বেশ মজার। এর একটা মাথা আছে যেটা পানি খুব ভালোবাসে, যাকে বলে হাইড্রোফিলিক, আর দুটো লেজ আছে যারা পানিকে একদমই পছন্দ করে না, মানে হাইড্রোফোবিক। তো কি হয়, পানিপ্রেমী মাথাগুলো স্বাভাবিকভাবেই কোষের ভেতরে আর বাইরের পানির দিকে মুখ করে থাকে, আর পানি বিদ্বেষী লেজগুলো পানি থেকে বাঁচতে একে অপরের দিকে মুখ করে ভেতরে লুকিয়ে থাকে। এই যে একটা সিম্পল কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত ডিজাইন, এটাই জীবনের জন্য জরুরি সেই দেয়ালটা তৈরি করে। আর এই যে লিপিডের সাগর, সেখানেই ভেসে বেড়াচ্ছে আসল প্লেয়াররা, মানে প্রোটিনগুলো। এদের মধ্যেও আবার রকমফের আছে। কিছু প্রোটিন আছে ইন্টিগ্রাল প্রোটিন, যারা ঝিল্লির এপার ওপার পর্যন্ত বিস্তৃত, অনেকটা একটা টানেলের মতো, যার ভেতর দিয়ে জিনিসপত্র আসা যাওয়া করে। আবার কিছু আছে পেরিফেরাল প্রোটিন, যারা শুধু বাইরের বা ভেতরের সারফেসে লেগে থাকে, অনেকটা ডোরবেলের মতো সিগন্যাল রিসিভ করার জন্য। আর কিছু প্রোটিন লিপিডের সাথে জুড়ে থেকে পুরো কাঠামোটাকে মজবুত রাখে, মানে প্রত্যেকের পজিশন আর কাজ একেবারে ঠিক করা। এখানেই শেষ নয়, আরও দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মাঠে আছে। একজন হলো গ্লাইকোক্যালিক্স। এটা হলো কোষের বাইরের দিকে থাকা কার্বোহাইড্রেটের একটা স্তর, যা কোষের আইডি কার্ড হিসেবে কাজ করে। এই আইডি কার্ড দেখেই কিন্তু আমাদের শরীর নিজের কোষ আর বাইরের কোনো জীবাণুকে আলাদা করতে পারে। আরেকজন হলো কোলেস্ট্রল। এটা ফসফোলিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে বসে থাকে আর ঝিল্লির ফ্লুইডিটি বা তরল অবস্থাকে নিয়ন্ত্রণ করে, মানে ঝিল্লিটা যাতে অতিরিক্ত তরল বা বেশি শক্ত হয়ে না যায়, সেই ব্যালেন্সটা ধরে রাখে। তো গঠনটা তো বোঝা গেল, বেশ জটিল আর ইন্টারেস্টিং। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ঝিল্লিটা করেটা কি? এর কাজগুলো কি কি? সত্যি বলতে এর কাজের লিস্টটা কিন্তু বেশ লম্বা আর রীতিমতো অবাক করার মতো।
এখানে একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া ভালো, ফসফোলিপিডের যে দুটো লেয়ার সেটার মূল কাজ হলো বেসিক দেয়ালটা তৈরি করা, মানে একটা বাধা তৈরি করা। কিন্তু আসল কাজগুলো সব হয় মেমব্রেনের প্রোটিনগুলোর মাধ্যমে। কোনো জিনিসকে আনা নেয়া করা থেকে শুরু করে বাইরের সিগন্যাল গ্রহণ করা, সব গুরুত্বপূর্ণ কাজই করে এই প্রোটিনগুলো। এই প্রোটিনগুলোই একটা সাধারণ দেয়ালকে জীবন্ত কাজের একটা মেশিনে পরিণত করে। এই প্রোটিনগুলোর কাজের তালিকাটা দেখুন। কিছু প্রোটিন কাজ করে রিসেপ্টর বা অ্যান্টেনার মতো, যারা ইনসুলিনের মতো হরমোনের সিগন্যাল ধরে। কিছু প্রোটিন আবার চ্যানেল বা পাম্প তৈরি করে, মানে কোষের জন্য দরজা বানিয়ে দেয়, যা দিয়ে দরকারি জিনিসপত্র আসা যাওয়া করে। কিছু প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে, মানে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। আবার কিছু প্রোটিন একটা কোষকে পাশের কোষের সাথে আঠার মতো আটকে রাখে। এমনকি আমাদের নার্ভের মধ্য দিয়ে যে ইলেকট্রিক সিগন্যাল যায়, সেটাও কিন্তু এই মেমব্রেন প্রোটিনরাই পরিবহন করে। এই মেমব্রেন যে কতটা ডাইনামিক তার একটা দারুণ উদাহরণ হলো পিনোসাইটোসিস। সহজ বাংলায় বললে এটা হলো কোষের পানি পান করার প্রক্রিয়া। ভাবুন ব্যাপারটা কিভাবে হয়। প্রথমে কোষের মেমব্রেনটা ভেতরের দিকে একটু ভাঁজ হয়ে যায়, একটা ছোট গর্তের মতো তৈরি করে। সে গর্তে বাইরের তরল এসে জমা হয়। তারপর মেমব্রেনের দুই পাশ থেকে এসে মুখটা বন্ধ করে দেয়, আর ফট করে একটা ছোট্ট থলি বা ভেসিকল তৈরি হয়ে যায়। আর ওই থলিটা তরলসহ কোষের ভেতরে চলে আসে। কি দারুণ একটা মেকানিজম, তাই না? তবে একটা ব্যাপার আছে, সব কোষের মেমব্রেন কিন্তু দেখতে একই রকম হয় না। বিশেষ কাজের জন্য এই মেমব্রেন নিজেকে বদলে নিতে পারে, নিজের গঠন পরিবর্তন করে ফেলতে পারে। আর এই পরিবর্তনের মাধ্যমে এমন সব ক্ষমতা অর্জন করে যা সত্যি অবাক করার মতো। চলুন এমনই একটা বিশেষ উদাহরণ দেখি। আর সেই দারুণ উদাহরণটা হলো মাইক্রোভেলাই। এগুলো আর কিচ্ছু না, কোষ ঝিল্লি থেকেই তৈরি হওয়া আঙুলের মতো অসংখ্য ছোট ছোট ভাঁজ। এগুলো সাধারণত আমাদের অন্ত্রের ভেতরের কোষগুলোতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, এই আঙুলের মতো গঠনের দরকারটা কি? উত্তরটা খুব সহজ, সারফেস এরিয়া বা ক্ষেত্রফল বাড়ানো। ব্যাপারটি এভাবে ভাবুন, একটা সমান চাদরের চেয়ে একটা কুচকানো বা ভাঁজ করা চাদরের সারফেস কিন্তু অনেক বেশি হয়। মাইক্রোভেলাই ঠিক সেই কাজটাই করে। এটা অন্ত্রের কোষের শোষণ করার তলটাকে বহুগুণে বাড়িয়ে দেয়, ফলে অনেক অল্প জায়গার মধ্যেই অনেক বেশি খাবার বা পুষ্টি শোষণ করা সম্ভব হয়। আর এই ক্ষেত্রফল বাড়ানোর পরিমাণটা শুনলে অবাক হতে হয়। আমাদের অন্ত্রের মাত্র একটা কোষে সংখ্যাটা কত হতে পারে আন্দাজ করা যায়? প্রায় ৩,০০০ মাইক্রোভেলাই থাকতে পারে। একবার ভাবুন, প্রকৃতির কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং, কতটা কার্যকারী একটা সিস্টেম। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কোষ ঝিল্লি কেন এতখানি গুরুত্বপূর্ণ? কারণ প্রথমত এটা একটা সিলেক্টিভ গেটকিপার, যা ঠিক করে দেয় কি কোষের ভেতরে ঢুকবে আর কি বেরোবে। দ্বিতীয়ত, এটা কোনো শক্ত দেয়াল নয়, বরং একটা ডাইনামিক তরল কাঠামো। তৃতীয়ত, এর মধ্যেই থাকে সেই সব প্রোটিন যারা জীবনের জন্য জরুরি সব কাজগুলো করে। আর সবশেষে এটাই সেই সীমানা যা একটা কোষকে তথা জীবনকে সম্ভব করে তুলেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে এত ছোট, এত জটিল একটা ঝিল্লি, এটা ছাড়া কি জীবনের অস্তিত্ব আদৌ সম্ভব ছিল? একবার ভেবে দেখুন, এই প্রহরীটা যদি না থাকত, তাহলে কোষের ভেতরের গোছানো জগৎ আর বাইরের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে কোনো পার্থক্যই থাকত না। জীবনটাই হয়তো তৈরি হতো না।